হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 3টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 4। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলকে প্লেলিস্ট খুলে নিয়ে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 4, বেলদা গঙ্গাধর একাডেমি। 1 নম্বর আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান আছে 1, কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো সঞ্জীবনী পত্রিকায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় 1813 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়। নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন রেভারেন্ড জেমস লং। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 2 নম্বর আছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান আছে 1, মহল কথাটির অর্থ কি? কয়েকটি গ্রামের সমষ্টি। অবশ্য পূর্ণ বাক্যে লিখবে। ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? হাজী শরীয়তুল্লাহ। মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? বীরেশলিঙ্গম পান্তুলুর। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 3 নম্বরে। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান আছে 2। 3-এর 1-এ রয়েছে সূর্যাস্ত আইন কি? এটা আছে রায় মার্টিনের 119 পৃষ্ঠাতে। লিখবে সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন পয়েন্ট করে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করে। পরের প্রশ্নে আছে 2 নম্বরে অবশিল্পায়ন বলতে কি বোঝো? আছে রায় মার্টিনের 125 নম্বর পেজে। অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দের অবাধ বাণিজ্য নীতি। পয়েন্ট করে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রে ভারতের বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার 1815 খ্রিস্টাব্দে এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দামের উপর 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে সেখানে 67.5% পর্যন্ত শুল্ক ধার্য করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডের প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে পরিশ্রম ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হতে হয়। এর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তাঁতবস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে। এই সমস্ত কারণ ছাড়াও পৃষ্ঠপোষকতার অভাব দেশীয় রাজ্যের বিলুপ্তিও অবশিল্পায়নের জন্য দায়ী ছিল। এরপরে আছে 3 নম্বরে কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে 3 দিনে তামাশা বলা হতো কেন? এটা আছে টেক্সটের 100 নম্বর পেজে। প্রথম আচ্ছা, যেহেতু এটা টেক্সটে রয়েছে আমি আর পড়ে দিচ্ছি না। দেখো এখানে 100 নম্বর পেজ থেকে শুরু করবে, যে প্রথম 2 দশকের কার্যকলাপের নিরীক্ষে বিচার করে এমনি করে পুরো পেজটা লিখে 101 পেজে চলে যাবে। 101 পেজে পুরোটা মানে এই স্ট্যান্ডাটা শেষ করবে, যে এই প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি ও লক্ষ্যগুলি ছিল একই রকম। এতটা লিখলেই হবে। পরের প্রশ্নে রয়েছে 4 নম্বরে 5-6টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান আছে 3। রায়তহরি বন্দোবস্তে দ্বারা কৃষকদের উন্নতি হয়নি কেন? এটা আছে রায় মার্টিনের 56 পেজে। এটা রায় মার্টিনের না, টেক্সটের 56 পেজে। 56 পেজের এই যে 56 পেজের
এই যে আছে, রায়তুয়ারি বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদারের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। বাস্তবে জমিতে পুরোটা লিখে এই যে এখানে শেষ হচ্ছে যে এমনকি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল করা হতো না। এই পুরোটা লিখে দেবে। 2 নম্বরে আছে, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এটা আছে রায়ো মার্টিনের 65 পেজে। সরি, এটাও রায়ো মার্টিন নয়, এটা টেক্সটের 65 পেজে। টেক্সটের এই যে 65 পেজে রয়েছে যে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এটা পুরোটা লিখবে যে 18 শতকের শেষ দিক থেকে পরবর্তী 1.5 শতকে এখান থেকে শুরু করে একদম এখানে যে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো। এই পুরোটা লিখবে। তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন? এটা আছে রায়ো মার্টিন 170 পেজে। তিতুমির স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। এই জন্য তিনি 1 নম্বর অত্যাচারিত কৃষকদের সংগঠিত করেন, 2 নম্বর বারাসত অঞ্চলে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা বানিয়ে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, 3 নম্বর তাঁর ভাগিনীয় গোলাম মাসুমকে প্রধান সেনাপতি ও অনুগামী মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। 5 নম্বরে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 5। ভারতীয় সাম্রাজ্যে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কেমন ছিল? আছে রায়ো মার্টিনের 104 পেজে। এটার অথবা হতে পারে 19 শতকে ভারতীয় গ্রামীণ অর্থনীতির উপর নতুন ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রভাব কীরূপ হয়েছিল, অথবা ঔপনিবেশিক ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। লিখবে 19 শতকে ইংরেজ শাসিত ভারতে মূল 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল। পূর্ব ভারত বা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, উত্তর ও পশ্চিম ভারতে মহলওয়ারি বন্দোবস্ত এবং দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত। 19 শতকের ভারতের গ্রামীণ অর্থনীতির উপর ভূমি রাজস্ব নীতির প্রভাব ছিল সুদূরপ্রসারী। প্রভাব: ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান সাবপয়েন্ট করে ভারতের নতুন ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির ফলে ভারতের চিরাচরিত ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান ঘটে। মুঘল আমলে জমিদার জমির মালিক ছিলেন না, রাজস্ব আদায়কারী ছিলেন, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার জমির মালিক হন আর কৃষকরা ভাড়াটে প্রজায় পরিণত হয়। 2 নম্বর কৃষকদের দুর্দশা বৃদ্ধি। ইংরেজ আমলে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সবচেয়ে বেশি পরিমাণে রাজস্ব আদায় করা। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার ইচ্ছামতো রাজস্ব আদায় করতেন। রায়তওয়ারি বন্দোবস্তে রাজস্বের হার ছিল 45 থেকে 55%। মহাজনদের প্রভাব বৃদ্ধি। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় ইংরেজ সরকার উৎপাদিত ফসলের পরিবর্তে নগদ অর্থে রাজস্ব আদায়ের নিয়ম চালু করে। প্রাকৃতিক কারণে ফসল না হলেও কৃষককে রাজস্ব মেটাতে হতো। এই অবস্থায় কৃষকদের ঋণ দেওয়ার জন্য মহাজন শ্রেণীর উদ্ভব হয় এবং তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ইংরেজরা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন ধরনের রাজস্ব আদায়কারী নিযুক্ত করেছিলেন। সরকার ও কৃষকের মাঝে অনেক মধ্যস্বত্বভোগী বা উপস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এরাই ছিল ধনী পাশ্চাত্য ভাবধারায় দীক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। ঔপনিবেশিক শাসনাধীন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই শোষণমূলক ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি একদিকে যেমন মানুষের মধ্যে সামাজিক ব্যবধান সৃষ্টি করেছিল, তেমনি অন্যদিকে সমাজ ব্যবস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতার বাতাবরণ তৈরি হয়েছিল। শেষ প্রশ্ন রয়েছে 2 নম্বরে, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো প্রথমে এটা রায় মার্টিন 143 নম্বর পেজটা দেখবে। লিখবে 19 শতকে ভারতে কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন। বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত তা প্রমাণ করার জন্য তিনি পরাশর সংহিতার শ্লোক উদ্ধৃত করে লিখেছিলেন, স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লীব হলে, সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ শাস্ত্রসম্মত। রাধাকান্ত দেবের নেতৃত্বে গোঁড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত ইংরেজ সরকার 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইন সম্মত বলে ঘোষণা করেন। 2 নম্বর, বহু বিবাহ। বিদ্যাসাগর বহু বিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করেন যে বহু বিবাহের পিছনে শাস্ত্রের কোনো স্বীকৃতি নেই, কিন্তু সরকার 1857 খ্রিস্টাব্দের পরবর্তী
পরবর্তীকালে আইন পাশ করে বহুবিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি। বাল্যবিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করে। বাস এটুকুই লিখবে সমাজ সংস্কারের ক্ষেত্রে। আর তারপরে আছে যেটা যে শিক্ষা সংস্কারের ভূমিকা, এটা আছে রায় মার্টিনের 162 পেজে। এটা শুরু করবে নারী শিক্ষা থেকে। মেয়েরা যাতে শিক্ষার আলোয় আসতে পারে তার জন্য বেথুন সাহেবের সাথে যৌথ উদ্যোগে কলকাতায় মেয়েদের জন্য বেথুন স্কুল তৈরি করেন। তিনি বাংলার বিভিন্ন জায়গায় বেশ কিছু মেয়েদের স্কুল তৈরি করেছিলেন এবং যার মধ্যে অনেকগুলির খরচাই তিনি নিজে বহন করতেন। এই সমস্ত স্কুলগুলিতে অনেক ছাত্রী পড়াশুনো করতো। এইভাবে বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের উদ্যোগী হন। আর তারপরে আবার এই প্রশ্নটার উত্তরটা লিখে দেবে যে সংস্কৃত কলেজে শিক্ষকতা করার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সংস্কারসমূহ: তিনি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছাত্রদের সাথে কায়স্থ পরিবারের ছাত্রদের পড়বার সুযোগ করে দেন। 2 নাম্বার, তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা চর্চার উপরেও জোর দেন। তিনি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চা সংস্কৃত কলেজে শুরু করেন। 4 নাম্বার, সেই সময় বাংলা ভাষায় শিশু পাঠ্য বই ছিল না, এই জন্য তিনি বর্ণ পরিচয় বোধোদয় রচনা করেন। এছাড়া ব্যাকরণ গ্রন্থ, উপক্রমণিকা সহ বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ইত্যাদি অনুবাদ করেন। 5 নাম্বার, তিনি প্রচলিত পয়ার ছন্দ থেকে বাংলা ভাষাকে আরও বলিষ্ঠ করেন। বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের সার্থক উত্তরসূরি ছিলেন। তো এটা ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারে দিয়ে দেবো, তার সঙ্গে থেকো।